আজকে দিনের 10টার পর থেকে দেখেছেন ঢাকার শহরে কি হচ্ছে, বা থাম্বনেল এবং হেডলাইন দেখেও বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। গতকাল সকালে 11:30 একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে আপনাদেরকে বলেছিলাম আমি আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প। সেখানে আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে একটু নজর খোলা রাখুন, একটু অ্যালার্ট হন, আপনারা গ্রাম থেকে শহরে, শহর থেকে বড় শহরে যেতে থাকুন, আপনার উত্তরবঙ্গ থেকে পদ্মা সেতু পার হয়ে কাছাকাছি থাকুন, আপনারা চট্টগ্রাম কক্সবাজার থেকে বড় শহর নারায়ণগঞ্জের দিকে চলে যান। এভাবেই বিভিন্ন ভাবে আপনাদের বলছিলাম, কিন্তু ডেট আমি বারবার বলছিলাম যে 21 তারিখ সামনে আছে, 22 তারিখ সামনে আছে, কিন্তু 21 তারিখটা নিয়ে বারবার কথা বলছিলাম আপনাদের। এবং আপনাদেরকে এও বলছিলাম আমি যে হয়তো দেখবেন যে জামাত শিবির একটা মিছিল করবে, এই গ্লাস ভেঙে পড়বে, আপনারা ওইখানে গ্লাসের নিচে না দাঁড়ায় আরেকটু পরিষ্কার জায়গায় দাঁড়ান। এভাবে আপনাদেরকে কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছিলাম যে 21 তারিখ যেতে হবে ঢাকায়, মিছিল হবে ঢাকায়। কারণ আপনাদের আমি সরাসরি বলতে পারবো না যে ভাই কালকেই মিছিল ঢাকায় যায়েন, সব বাস ধরেন, লক্ষ লক্ষ লোক ঢাকায় যান। ওইভাবে বললে সব যাইতেন গা জেলে। আমার এই ইশারা ইঙ্গিতপূর্ণ কথায় অনেকে বুঝছেন, অনেকে আবার বুঝেন নাই। অনেকে আমার কি বলছেন জানেন, অনেকেই কমেন্টস করছেন, আরে ভাই আপনি গল্পের মতো কি বলেন, আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন, কিছু বুঝতেছেন না, সরাসরি বলেন। তাদের বলবো আপনাদের রাজনীতি করার দরকার নেই, আপনারা ওই যে চায়ের দোকানে বৈশা ওই যে চা খান, এছাড়া আপনাদের আর কোনো ভালো কিছু হবে না। কারণ হচ্ছে আপনারা এখনো ওই যে খালি বারবার বলেন না ভাই আমরা অনেক ত্যাগ করতেছি, আমরা খাইতে পাইতেছি না, ওগুলো হচ্ছে আপনাদের ফকিন্নি মার্কা কথাবার্তা, এগুলো একটু বাদ দেন। কারণ আন্দোলন সংগ্রাম করেন নাই এর আগে 17 বছরে ওই আওয়ামী লীগের গায়ে বাতাস লাগাইয়া রাস্তার কোনায় কোনায় দাঁড়াইয়া ওই পোংটামি করছে, ভালো কিছু করেন নাই, যার কারণে বুঝতে পারেন না। আন্দোলন সংগ্রাম যেহেতু দেখেন নাই, একবার না 50 বার করে একটা ভিডিও দেখে বুঝার চেষ্টা করেন যে কি বলতে চাইতেছে বা কোথায়। আমি তো গতকালকে সকালের ভিডিওতে আপনাদের বারবার বলছি যে ভাই আজকে আপনারা 12টার পর থেকে একটু অ্যালার্ট হন, একটু দেখেন। আপনাদের এইভাবে বলছি আমি যে আপনাদের যে ভাই হয়তো পুলিশ দৌড়াইতে পারে, যেহেতু আমি আবার একটা কথা বলছি যে ঢাকা শহর ছাড়া অন্য কোথাও ভাই মিছিল মিটিং করে কাবু করা যাবে না। আমি দোষটা চাপাইছি টোটালি জামাতের উপরে, জামাত বিএনপি করতে পারে, কিন্তু আপনাদের ইশারা দিয়ে গেছি বারবার যে মিছিল মিটিং ভাই ঢাকা শহরে হয়, ঢাকা শহর কাঁপতে হয়, এই না সেই না, আপনারা এই ছোট শহর থেকে বড় শহর, বড় শহর থেকে আরো বড় শহরে আসেন, যারা রাজশাহী খুলনা বিভাগ আছেন, জামাত শিবির ওখানে ডিস্টার্ব করতে পারে, আপনারা ওখান থেকে একটু বড় শহর দিকে আসেন, তো করে পদ্মা সেতু পার হয়ে এদিকে চলে আসেন যাতে আপনাদের কেউ চিনতে না পারে। এগুলো ছিল আপনাদের সাইন, এগুলো আপনাকে বলা হয়েছিল যে এই যে ঢাকা শহরে একটা কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আপনাদের দরকার কি জানেন, স্পেসিফিক ডেট দেন, অমুক দিন এই স্পেসিফিক ডেট। এর আগে তো করছেন না, এর আগে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মিনিমাম গ্রুপ, ছোট গ্রুপ, নুনু গ্রুপ, এগুলো তো কইরা তো ধরা খাওয়াইছেন না 240। আজকে 35টা জায়গায় মিছিল হয়েছে, 35টা জায়গায় মিছিল হওয়ার পরেও আমাদের ধরা খাইছে এই পর্যন্ত সম্ভবত 20 জন লোক। মিছিল হয়েছে 35 জায়গায়, ধরা খাইছে 20 জন, বাদলায় 50 জনই, তা তো আমার কোনো দুঃখ নাই। আর ওইদিকে একটা মিছিলেই 240 ধরা খাওয়াই দিয়েছে। সুতরাং আগে ভাইজান মাথা ঠান্ডা করে, যখন কোন একটা ভিডিও ছাড়া হয়, যখন বলা হয় যে একটু ইশারা ইঙ্গিতে, তখন আপনাদের বুঝতে হবে। এবং ভিডিওর থাম্বনেলে বা হেডলাইনে বলা যায় না যে আগামীকালই মিছিল, এই মিছিল হবে কাঁপাইয়া দাও, না না না, এগুলো বলা যাবে না ওইভাবে। কারণ এগুলো বলা গেলে আমার কিছু হবে না, আমার তো ধরতে পারবে না। কিন্তু ওরা ঠিকই অ্যালার্ট হয়ে আপনাদের গলা চাইপা ধরার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকবে। কারণ আপনি কি মনে করেন যে আমার এই ভিডিও শুধুমাত্র আপনারা দেখেন আর কেউ দেখে না? এসবি, ডিভি, ডিজিএফআই সবাই দেখতেছে আমরা কে কি বলতেছি। এবং আমার এই চ্যানেলটা অলরেডি আপনার সরকারের প্রোপাগান্ডা লিস্টে আছে, যে আমি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছাড়াই 3 নম্বরে আছে এই চ্যানেল। সুতরাং আমি এমন কোনো ওপেন বলতে পারি না আপনাদেরকে, ভিডিও বার্তা দিতে পারি না যাতে আমার ভাই আপনাদের ক্ষতি হয়। আমি চাই না আমার কোনো ছোট ভাই, বড় ভাই, কোনো ভাই বোন কারো ক্ষতি হোক, এটা আমি চাই না। যার কারণে ইশারা ইঙ্গিতে বলি যে এইটা
হইবে, এটা হইতে পারে, অমুকটা হইতে পারে, এভাবে বলি। এটা আপনাদের বুঝতে হবে যে স্পেসিফিক ডে আপনারা মনে করতে হবে যে আমি যখন 2টা 4টা বা 1 সপ্তাহ কথা বলি বা একটা ডেট নিয়ে বারবার 2-4 বার 5 বার ঘুরে যেতেছি একটা ডেটের উপরে, এইরকম করবে বিএনপি, এইরকম করবে জামাত, এরকম করতে, তার মানে হচ্ছে কি জানেন, ওই ডেটই আপনাদের জায়গা মতন পৌঁছাইতে হবে ঢাকায়, জায়গা মতো আপনার চিটাং, রাজশাহী, খুলনায় পৌঁছাইতে হবে, আপনারা ঢাকায় পৌঁছাইতে হবে, এবং সেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। তো আজকের 35টা যেই মিছিল হয়েছে, এই মিছিলগুলো সব এভাবেই করে করা হয়েছে, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে জানাইয়া বিশ্বস্ত। কারণ অনেকে বললে, ধরেন আপনাকে এক্সাম্পল আমি বললাম, আপনাকে বললাম, আপনি যা ঘরে বউরে বললেন যে এরে কালকে তো একটা ঢাকা শহরে মিছিল আছে, তো চল আমরা ঢাকা যাই। তা আপনার বউগুলিকে ফাঁসে ফাঁসার মহিলারা গুলো, ভাবি শুনছেন নিয়ে আমার জামাই তো কালকে ঢাকা যাবো, মিছিল আছে আওয়ামী লীগের, শেষ, ডট ডট মারা কমপ্লিট। এই জন্য এইভাবে করা হয়েছে। আগামীর মিছিল গুলো বা আরো বিধ্বংসী, সেখানে অনেক রকম লোকজন থাকবে। আর আপনাদের কি মনে হয় এই মিছিলগুলো করার জন্য ঢাকা শহরে এতগুলো মিছিল এলো, কোথাও একসানে গেল না? কিছু বুঝেন? এগুলো সব মালটুর কারবার। আপনি মাল ঢালবেন, 2 ঘন্টা রাস্তা ক্লিয়ার, মিছিল করে চলে যান, কোনো সমস্যা নেই, 2-4 জন 10 জন ধরবো, ওইটা হচ্ছে অন্য বিষয়। তো সামনে হয়তো ঝাড়ু মিছিলও হইতে পারে, মহিলাদের ব্যাপক ঝাড়ু মিছিলও হইতে পারে, সেটাও হয়তো আমরা দেখব। আবার এরা এখন, এই সরকার এখন চেষ্টা করবে কি জানেন, যে আনতে, শেখ হাসিনার একটা বা 2টা মামলায় রায় দিয়ে দেওয়ার জন্য, যে কোনো মুহূর্তে যে কোনো দিন রায় দিয়ে দেওয়ার জন্য। সুতরাং সেদিকে একটু চোখ খেয়াল রাখেন, যদি সেরকম কিছু হয় সেই দিন করে দিতে হবে। ওই যে 24শে জুলাই 4-5 তারিখ ওরা যা করছে, সেম একই ঘটনা। 4-5 তারিখে ওরা যেভাবে যা করেছে সেইটাই ঘটাই দিতে হবে। যে যেখানে থাকেন, হয় মরবেন নাই বাঁচবেন, জেলে যাবেন না মইরা যাবেন, সেটার চিন্তা করে আল্লাহ নাই, খেল খতম। এখন খালি পয়সা হজমের দরকার। আপনাদের কেউ আর নির্দেশনা দিবে না, নিজ নির্দেশনায় এইভাবেই ক্লু নিয়েই আপনাদের সেট আপ হইতে হবে, কে কোথায় কোন জায়গায় করবেন। দরকার হয় এখন থেকে রেকি করে ফেলেন যে কে কোথায় কি করবেন। প্রয়োজনে সিঙ্গেল আর্মি হবে, 1 ম্যান সোলজার, এইভাবে দিতে হবে, এইভাবেই করে করতে হবে। আজকে কিছুক্ষণ আগে চট্টগ্রামের দোস্ত বিল্ডিং, আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়, সেটাতে 30-40 জন মিলে ভাঙচুর করেছে। ঢাকাতে আবার মব করতে, মিছিলের ভিতরে যারা মব করতে, তাদেরই উল্টা দৌড়ানি দিয়ে দিচ্ছে, বুঝতে পারেন? এবং 2-4 জায়গায় যখন দৌড়ানি শুরু হয়ে যাবে, দেখবে যে অটোমেটিক সবকিছু ফেভারে চলে আসতেছে। ফেভারে আনার জন্য আপনি আমাদেরকে কাবু করতে হবে, তা না হলে হবে না। সুতরাং সেভাবে প্রস্তুতি নেন, ভিডিও প্রতিটাই দেখতে থাকেন আপনারা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার গতকালকের ভিডিওর মতো কখন বলবো প্রস্তুতি নেন। আপনারা আগেও বারবার বলেছিলাম 6 থেকে 12 ঘন্টা সময় পাবেন, বেশি পাবেন না। সুতরাং আপনারা গতকাল প্রায় 18 ঘন্টা সময় পাইও আপনারা অনেক হয়তো বুঝতে পারেননি যাক এটা, তবে ভবিষ্যতে বুঝবেন এই আশাবাদ ব্যক্ত করি। সাবস্ক্রাইব করতে বলুন না, ম্যাক্সিমাম সাবস্ক্রাইব করেন। বাংলাদেশের সেনাবাহিনী আবারও আন্তর্জাতিক চাপের মুখে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবার সরাসরি দাবি করেছেন আটক সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে হাজির করতে হবে। 22 তারিখ সেই হাজির করার দিন। এতে একটা বিষয় স্পষ্ট, 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের সময় যেভাবে জাতিসংঘ সেনাবাহিনীর ভূমিকার উপর চাপ দিয়েছিল, সেই একই ধারায় আবারও চাপ এসেছে জাতিসংঘের কাছ থেকে। দেখা যাক এই চাপ সেনাবাহিনী কতদূর সহ্য করতে পারে। চলুন আলোচনা করে দেখি। মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু এবং স্বচ্ছতার সাথে ফৌজদারি মামলা পরিচালনার জন্য সেনাবাহিনীর স্বতঃস্ফূর্তভাবে আটক এই কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত তাদেরকে বেসামরিক আদালতে উপস্থাপন করা হয়নি, আপনি জানেন, আমিও জানি। 22 তারিখ সেই দিনটি। আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া হয়েছে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছি আমি।
এটি হচ্ছে বিবৃতির অংশ। এসব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার ভিকটিম এবং সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে, হাইকমিশনার বলেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তার মানে সেনাবাহিনীকে স্পষ্ট বলা হচ্ছে, তোমরা যেন সেনা আইনের অধীনে নিজেদের বিচার না করো, বরং বেসামরিক আদালতে যাও। কিন্তু এখানে আসল প্রশ্ন হচ্ছে, এটা কি ন্যায় বিচারের প্রশ্ন নাকি বাহিনীকে নিয়ন্ত্রণে আনার আরেকটি কূটনৈতিক কৌশল? কারণ বাংলাদেশে তো সেনা আইন আছে, বাংলাদেশের সংবিধান সেই আইন সমর্থন করে। 2024 সালের আন্দোলনের সময় জাতিসংঘের ভূমিকা এখন আর অজানা নয়। হাই কমিশনার ভলকার তুর্ক নিজেই বিবিসির হার্ড টক অনুষ্ঠানে বলেছিলেন, সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল যে তারা যদি দমন পীড়নে অংশ নেয় তাহলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঝুঁকিতে পড়বে। ফলে সবাই দেখেছে সেনাবাহিনী পিছু হটে, শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এক ধরনের অন্তর্বর্তীকালীন শূন্যতা তৈরি হয়, যেখানে নতুন ক্ষমতা কাঠামো গড়ে ওঠে। আজকের পরিস্থিতিও অদ্ভুতভাবে সেই ঘটনার প্রতিধ্বনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ গুম এবং নির্যাতনের। সেনা সদর থেকে 1 ডজনেরও বেশি কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, আর জাতিসংঘ বলছে তাদের বেসামরিক আদালতে হাজির করো। যুক্তি কি? স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করা। কিন্তু বাস্তবটা কি? এতে সেনাবাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে। বাংলাদেশ সহ অসংখ্য দেশে সশস্ত্র বাহিনীর নিজস্ব আইন আছে, কারণ তাদের কাজ এবং জবাবদিহিতার প্রকৃতি আলাদা। যদি সেই আইনকে বাইপাস করে সিভিল আদালতের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেই পুরো কাঠামোটা ধসে যাবে, দুর্বল হয়ে যাবে, রাষ্ট্র তাতে দুর্বল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই চাপের উৎস কোথায়? জাতিসংঘের ঢাকা অফিস গত 1 বছরে অস্বাভাবিকভাবে সক্রিয় হয়েছে। নানা মানবাধিকার ইস্যুতে তারা এমন ভাষায় কথা বলেছে যা কূটনৈতিক ভারসাম্য থেকে অনেক দূরে। সংস্থাটির ভেতর থেকে কিছু সূত্রে জানা গেছে এবং বিভিন্ন কূটনৈতিক মহলেও এমন ইঙ্গিত মিলেছে যে অফিসটির ভেতরে থাকা কিছু কর্মকর্তা, বিশেষ করে একজন দক্ষিণ এশীয় বা ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা, আঞ্চলিক রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, মানে বাংলাদেশের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের যোগাযোগ, অবস্থান, এমনকি সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু ছবিও নানা প্রশ্ন তুলেছে। তারা একটি অদ্ভুত বৃত্ত গড়েছে। এই বৃত্ত তারা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ তো করছেই, এবং বাংলাদেশে জাতিসংঘের নীতি প্রয়োগের চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারে বেশি আগ্রহী হয়েছে। 2024 সালের যে ভয়াবহ ঘটনা ঘটেছে, সেই ঘটনার সময় এই জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত ভদ্রমহিলা কর্মী, যিনি জাতিসংঘের একটি উচ্চ পদে কর্মরত আছেন ঢাকায়। এই অংশটা এখন প্রকাশ্যে কেউ বলতে চায় না, কিন্তু প্রভাবশালী মহলে এটা আর গোপনও নয়। তাদের সম্পর্কে যেসব কথা ঢাকা শহরে চলমান, 2024 সালের আন্দোলনের সময় যারা তথ্য সরবরাহ করেছে, কূটনৈতিক বার্তা পাঠিয়েছে, মানবাধিকারের প্রতিবেদন তৈরি করতে মুখ্য ভূমিকা রেখেছিল, তারাই এখন আবার সক্রিয়। এবং কাকতালীয়ভাবে একই অফিস থেকে সম্প্রতি সেনাদের এই বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি আসলো। প্রশ্ন হলো, এটা কি কেবল মানবাধিকার, নাকি একটি দেশকে অভ্যন্তরীণভাবে বিভক্ত রাখার দীর্ঘমেয়াদী কৌশল? এ নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে আলোচনা হয়, চলছে আলোচনা। জাতিসংঘের মানবাধিকারের অফিস কেবল একটি মানবাধিকার পর্যবেক্ষণ নয়, বরং বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে সক্রিয় হয়ে উঠেছে। 2024 সালের অস্থির সময়ে এই অফিস থেকে বারবার বার্তা গিয়েছিল সেনা সদর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেন বাহিনী বেসামরিক নির্দেশনা অনুসরণ না করে, অর্থাৎ শেখ হাসিনার কথা না শোনে। এখন দেখা যাচ্ছে একই চাপ তারা আবারও তৈরি করছে। এখনকার পরিস্থিতিতে সেনাবাহিনীর বিপদটা হলো, তারা একদিকে জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছে, অন্যদিকে আন্তর্জাতিক কাঠামোর অংশ হিসাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাই চাপের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। যদিও জাতিসংঘের ফান্ড কমে যাওয়ায় শান্তিরক্ষা মিশন থেকে একের পর এক শয়ে শয়ে কর্মীদেরকে বা শান্তিরক্ষী বাহিনীর সদস্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুধু আর্থিক নয়, হয়তো মর্যাদারও বিষয়। জাতিসংঘ জানে এই বিষয়টি খুব সংবেদনশীল। ভলকার তুর্ক এবারও একই ভাষা ব্যবহার করেছেন। আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে বলেছেন তিনি। কথাটা ভালো শোনায়, কিন্তু এর মধ্যে রাজনৈতিক সাবটেক্সট আছে। কারণ তিনি একই বিবৃতিতে বলেছেন, যারা গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তাদের দ্রুত বেসামরিক আদালতে আনতে হবে। অর্থাৎ সরাসরি সেনা আইনের বাইরে গিয়ে সিভিল জুরিডিকশন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। এটাই আসল জায়গা। যদি সেনাবাহিনী তার নিজস্ব আইন প্রক্রিয়া থেকে দূরে সরে যায়, তাহলে বাহিনী আর স্বাধীন প্রতিষ্ঠান থাকে না, সেটা হয়ে যায় বেসামরিক প্রশাসনের একটি অংশ। আর একবার যদি এই পরিবর্তন স্থায়ী হয়ে যায়, ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক অস্থিরতায় সেনাবাহিনীর ভূমিকা সীমাবদ্ধ হয়ে যাবে, শুধু নির্দেশ পালনকারী বাহিনী হিসেবে থাকবে সেটি। বিভিন্ন বিশ্লেষকের মতে এটাই আসলে মূল লক্ষ্য, বাহিনীকে নিষ্ক্রিয় রাখা, অর্থাৎ তারা যেন কোনো রাজনৈতিক সংকটে স্বাধীনভাবে অবস্থান নিতে না পারে। বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা কখনো শুধু সামরিক নয়। 75, 1982, 2007 এবং সর্বশেষ 2024 প্রতিবারই তারা রাজনৈতিক টার্নিং পয়েন্টে সিদ্ধান্ত নিয়েছে, আর প্রতিবারই আন্তর্জাতিক শক্তিগুলো চেষ্টা করেছে সেই সিদ্ধান্তগুলোকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে। এবারও সেই একই স্ক্রিপ্ট, পার্থক্য শুধু এখন কূটনৈতিক ভাষা আরো সূক্ষ্ম, মানবাধিকার এবং আইনের শাসনের আড়ালে চাপটা দেওয়া যায়।
সেনাবাহিনী এখন দুই চাপে আছে, একদিকে দেশের ভেতরে জনগণের আস্থা ধরে রাখা, অন্যদিকে আন্তর্জাতিক স্বার্থ রক্ষাকারী শক্তির হুঁশিয়ারি সামলানো। তারা যদি ভুলভাবে প্রতিক্রিয়া দেয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঝুঁকিতে পড়বে, আর যদি চুপচাপ থাকে, বাহিনীর স্বাধীনতা এবং আত্মমর্যাদা প্রশ্নবিদ্ধ হবে। এই দুইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশের সেনাবাহিনী। 2024 সালের মতোই আবারও তারা চাপ নামের অদৃশ্য এক যুদ্ধে আছে, যেখানে বন্দুক বা ট্যাঙ্ক নয়, ব্যবহৃত হচ্ছে কূটনৈতিক শব্দ আর মানবাধিকার রিপোর্ট। এটাই তো বাস্তবতা এখনকার। জাতিসংঘের ভাষা এটা নাকি ন্যায় বিচার, কিন্তু অনেকের চোখে এই বাহিনীকে নিষ্ক্রিয় রাখার পরিকল্পনা, যাতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অন্য কারো হাতে নিরাপদে থাকে। এই অন্য কারো তো কে, সেটা তো বুঝতেই পারছেন। কিন্তু আমার বিশ্বাস, আমি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এক্ষেত্রে তাদের নিজস্ব অবস্থান বজায় রাখবে। তারা হয়তো তাদের এই গ্রেপ্তারকৃতদের সেনা আইনেই বিচার করবে, এবং ইউনূস সরকার এদের একটা বেশ কথা চালাচালি, একটা বেশ আপোষ রফায় তারা পৌঁছে গেছে। প্রমাণিত হবে যখন তাদেরকে সুনির্দিষ্ট বা নির্দিষ্ট সময়ের ভিতর আদালতে হাজির করা হবে না, তখনই দেখা যাক কি হয়।